বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো এবং ঘরে আছো। আমার ঘরে আমার স্কুল অনলাইন ক্লাস পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিন, সহকারী শিক্ষক বিজ্ঞান, খিদিরপুর হাই স্কুল, নবাবগঞ্জ, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ঘরে আমার স্কুল অনলাইন ক্লাসে আমি আজকে যুক্ত হয়েছি অষ্টম, নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে, একই সাথে 3 শ্রেণীর শিক্ষার্থীর সাথে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার ক্লাসের জন্য প্রস্তুতি নাও এবং এক্ষুনি আমরা ক্লাস শুরু করব। আজকে আমি ডিসকাস করব তোমাদের সাথে ন্যারেশন। শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম থেকে 10 অর্থাৎ একই নিয়ম একই সব অথচ ক্লাসের পরিবর্তন, এটি একটু জটিল অধ্যায়। আমরা মনোযোগ সহকারে শুনবো। এখন আমরা আসি, ন্যারেশন কি? ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। হোয়াট ডু মিন বাই narration? Narration is when a speaker spoken any speech, any sentence, and any words are saying directly or indirectly. অর্থাৎ যখন বক্তা কোনো তার নিজের ভাষায় কথা সরাসরি কোনো উক্তি প্রকাশ করে, সেটি হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন, এবং যখন তার উক্তিটি অন্য কারো ভাষায় প্রকাশিত করা হয় তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বলা হয়। তাহলে ন্যারেশনের সংজ্ঞায় আমরা আসতে পারি, বক্তা যখন তার উক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশ করে সেটি হচ্ছে ন্যারেশন। তাহলে আমরা বাক্যে প্রয়োগ দেখি, যেমন হি সেজ আই অ্যাম ইল। সে বলল আমি অসুস্থ। এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট, অর্থাৎ বক্তা সরাসরি। আর পরে দেখো, হি সেজ দ্যাট হি ওয়াজ সরি হি ইজ ইল। হি ইজ ইল। এখানে দেখা যাচ্ছে যে বক্তা কারো দ্বারা উক্তিটি প্রকাশ করছে। সে বলল যে সে অসুস্থ ছিল, অর্থাৎ সরাসরি কথাটা উনি বলেনি, কিন্তু এখানে স্পিকার ডিরেক্টলি স্পোকেন, আর এখানে স্পিকার ইনডাইরেক্টলি স্পোকেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা দেখতে পারি যে সহজ ভাষায় বক্তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যা কিছু প্রকাশ করছে তাই হচ্ছে ন্যারেশন। আর এই বাক্য দিয়ে আমরা বুঝতে পারবো এখন ন্যারেশনের প্রভাবের। ন্যারেশন 2 প্রকার, তা হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ডাইরেক্ট আর ডিরেক্ট একই, কিভাবে উচ্চারণ করবে সমস্যা নাই। তাহলে এই প্রথম বাক্যটাকে আমি বলতেছি ডাইরেক্ট, আর পরের বাক্যটাকে বলছি ইনডাইরেক্ট। এই দুটা উদাহরণ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হি সেজ, সে বলল, আই এম ইল, আমি অসুস্থ। ডাইরেক্ট, অর্থাৎ স্পিকার স্পোকেন ডিরেক্টলি। অ্যান্ড অ্যান্সার, হি সেজ দ্যাট হি ইজ ইল, অর্থাৎ সে বলল যে সে অসুস্থ ছিল বা অসুস্থ হয়েছিল, কিন্তু এই কথাটা স্পিকার স্পোকেন নট ডিরেক্টলি অ্যান্ড সেই ইনডিরেক্টলি, অর্থাৎ পরোক্ষভাবে এই উক্তিটি করছে। তাই এখান থেকে আমরা বলতে পারবো ন্যারেশন 2 প্রকার, যথা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। এখন শিক্ষার্থী বন্ধুরা, এগুলা আমাদের জানতেই হবে যে ন্যারেশন কাকে বলে, কত করে কী কী। মেন জানার উদ্দেশ্য হলো কীভাবে এটিকে আমি পরিবর্তন করব। শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশন হয় 5টি সেন্টেন্সে। এই 5টি সেন্টেন্স হচ্ছে অর্থভেদে যে 5টি সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। শিক্ষার্থী বন্ধুরা, এই 5টি সেন্টেন্সের আমাদের গঠন, অর্থাৎ সেন্টেন্স দেখে চিনতে হবে যেন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এক্সক্লেমেশন মার্ক থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উইদাউট সাবজেক্ট, এবং অপারেটিভ সেন্টেন্সে একটা আছে যে মে আল্লাহ হেল্প ইউ, আশীর্বাদ প্রার্থনা, এই ধরনের সেন্টেন্স দেখলে আমাদের চিনতে হবে এটা অপারেটিভ সেন্টেন্স।
তাহলে ন্যারেশন করার পূর্বে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে 5টি সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আমরা এখানে চেঞ্জেবল করব রিপোর্টিং ভার্ব আর স্পিচ। ভার্বের পরিবর্তন ন্যারেশনের দুইটি ধাপ। একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, REPORITING, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চেঞ্জ অর্থাৎ পরিবর্তন কি করে হয় সেটা আমরা দেখব। প্রথমে ভার্বের পরিবর্তন। তার আগে আরেকটা কথা, অনেক গ্রামার, অনেক বই, অনেক শিক্ষক অনেক নিয়মেই এটি পড়াবে শিক্ষার্থী বন্ধুরা। তবে একটু খেয়াল করা, আমি একটু সহজ সরল ভাষা তোমাদের বোঝাতে চেষ্টা করতেছি। যা হচ্ছে, সর্বপ্রথমে দিলাম ভার্বের পরিবর্তন। যদি রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার, এই টেন্সের যদি কোনো ভার্ব থাকে রিপোর্টিং ভার্বে, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন নাই। আরো সহজ ভাষায় বলতে পারি, প্রেজেন্ট টেন্স টু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টু প্রেজেন্ট। যেমন আমরা প্রথম বাক্যে সেজ একটা ভার্ব ছিল, যথা হি থার্ড পারসন, সে তাহলে প্রেজেন্ট ফর্মের ভার্ব, এম ইজ থাকে, এখানে উত্তরটা ছিল হি ইজ ইল। এটা ভার্বের প্রথম রুলস, যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ ফিউচার টেন্স, এই ভার্বগুলো যদি রিপোর্টিং ভার্বে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ জেনারেল সিস্টেমে পরিবর্তন হয়। এরপরে আমরা দেখব, যদি এটি প্রেজেন্ট ফর্মে ভার্ব না থাকে, সচরাচর আমাদের প্রশ্নতে সেইটা আমরা বেশিরভাগ দেখতে পাই, তাহলে তখন কি করব? শিক্ষার্থী বন্ধুরা, আমি একবারে 5টি সেন্টেন্সে সবকিছু এখানে লিখে দিচ্ছি। রিপোর্টিং ভার্ব সেড। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইডই থাকবে, কোটেশন উঠে যায় এই সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসবে। তার আগে ভার্বের আরেকটি নিয়ম শিখাই দিই শিক্ষার্থী বন্ধুরা, তা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় অর্থাৎ সেড যদি হয়, তাহলে এখানে এম, ইজ, আর এর পরিবর্তে ওয়াজ, ওয়ার। যদি রিপোর্টিং ভার্বটা সেড থাকার পরে হ্যাভ, হ্যাজ হয়, পরিবর্তন হয়ে হবে হ্যাড। আর যদি এখানে পাস্ট টেন্স থাকার পরে এখানে পাস্ট টেন্স হয়, তাহলে আমাদের পারফেক্ট টেন্স হবে। পারফেক্ট টেন্স মিন্স হ্যাড প্লাস মেইন ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল। শিক্ষার্থী বন্ধুরা, আরেকবার ভার্বের নিয়মটি দেখো, তারপর আমরা সেন্টেন্স অনুপাতে দেখব সেইটির পরিবর্তে কোন সেন্টেন্সে কি হয় এবং কোটেশনের পরিবর্তে কি হয়। তাহলে আমরা বুঝলাম যে প্রথমে বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার যদি হয়, তাহলে ভার্বের কোনো পরিবর্তন, রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হয় না। আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় অর্থাৎ সেইড ভার্বটা আমরা সচরাচর দেখতে পাই, যদি সেইড হয় তাহলে রিপোর্টেড স্পিচে যদি এম, ইজ, আর থাকে, পরিবর্তিত হয়ে হবে ওয়াজ, ওয়ার। আর যদি সেইড থাকার পরে এখানে হ্যাভ, হ্যাজ থাকে রিপোর্টেড স্পিচে, পরিবর্তন হয় হবে কি হ্যাড। এবং রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্স হয় আর রিপোর্টেড স্পিচও যদি পাস্ট টেন্স হয়, তাহলে পরিবর্তনের সময় আমাদের রিপোর্টেড স্পিচটা করতে হবে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স মিন্স সাহায্যকারী ভার্ব হবে হ্যাড প্লাস মেইন ভার্ব এর পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বস রুল 3। শিক্ষার্থী বন্ধুরা, এই গেল ভার্বের 3টি নিয়ম। আমি আরো একবার বলতেছি, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট যদি হয়,
অর্থাৎ রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, সেই টেন্স মোতাবেকই অর্থাৎ প্রেজেন্ট টেন্স হিসাবেই বসে। আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে যদি রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট থাকে পরিবর্তন হয় পাস্ট টেন্স হবে। বইয়ে আমাদের রুলস আছে প্রেজেন্ট টু প্রেজেন্ট, পাস্ট টু পাস্ট এবং পাস্ট পাস্ট পারফেক্ট। আমরা ওইভাবে না বুঝে একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করতেছি। যদি রিপোর্টিং ভার্বে সেড থাকে, সচরাচর পাস্ট টেন্স থাকে, তাহলে এম ইজ আর এর পরিবর্তে ওয়াজ ওয়ার। যদি রিপোর্টিং ভার্বে পাস্ট টেন্স অবিক সেড থাকে, তাহলে যদি হ্যাভ হ্যাজ থাকে রিপোর্টেড স্পিচে তাহলে হবে হ্যাড। এবং রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স অথবা সেড থাকে বা টোল্ড থাকে, তাহলে পাস্ট টেন্স থাকলে এখানে পারফেক্ট টেন্স হবে। পারফেক্ট টেন্স সাহায্যকের ভাব হ্যাড, হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটার প্রয়োগ আমি পরে দেখায় দেব। এখন আমি দেখাচ্ছি তোমাদের যে পাস্ট টেন্স থাকার পরেও যেহেতু প্রেজেন্ট টেন্সে কোনো পরিবর্তন হচ্ছে না, পাস্ট টেন্স থাকার পরে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে সেইডি হবে। এখন কোটেশনের পরিবর্তে দ্যাট, এই 5টি সেন্টেন্স আমি লিখে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সাথে খাতায় তুলে নাও এবং বাড়িতে এগুলো বেশি বেশি চর্চা করবে। এরপরে সেই টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেইটা হবে কি আস্কড, এ এক্স কে ই ডি। কোটেশন মিন্স ইফ অবলিক ডব্লিউ এইচ। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোটেশন সমান দ্যাট হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি বললাম ইফ হয় এবং ডব্লিউ এইচ, দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারবো, দুইটা পারবো না। তাহলে এখন ডব্লিউ এইচটা কি হচ্ছে, যখন আমাদের সাহায্যকারী ভাব বা মোডাল অক্সিলারি দ্বারা প্রশ্ন করা হবে তখন সেখানে ইফ বসবে। যেমন আমি একটা বাক্য দেখে দিচ্ছি যে হি সেইড সে বলল এম আই এ টিচার, আমি কি একজন শিক্ষক? উত্তরটা হবে হি আস্কড, সে জিজ্ঞাসা করলো ইফ হি ওয়াজ এ টিচার। শিক্ষার্থী বন্ধুরা আমার একটু নিয়মটা ফলো করো। তখন আমি বলেছিলাম এখানে পাস্ট টেন্স থাকলে এখানে যদি অ্যাম ইজ আর থাকে পরিবর্তন হয় ওয়াজ আর হয়। এবং আমি এখানে আসতেছি যদি প্রশ্নবোধক চিহ্নে মোডাল অক্সিলারি বা অক্সিলারি ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু ডু এবং মডেল অক্সিলারি দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে কোটেশনের পরিবর্তে আমাদের ইফ হয়। এছাড়া বলা আছে ডব্লিউএইচ। ডব্লিউএইচ হচ্ছে হু, হুইচ, হোয়াট, হাউ ইত্যাদি, যেগুলা ডব্লিউএইচ দ্বারা প্রশ্ন। যেমন হি সেইড হোয়াট ইজ ইউর নেম, সে আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি? উত্তরটা হবে হি আস্কড, এ এক্স কে ই ডি আস্কড, হট এর জায়গায় হট বসবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আর এখানে ইফ আমরা বসাতে পারতেছি না কারণ রুলস আমাদের বলে দিচ্ছে যে এখানে ডব্লিউএইচ। তাহলে হি আস্কড হট মাই নেম ওয়াজ, অর্থাৎ আমার নাম কি ছিল, কথাটা পরোক্ষভাবে বলা হচ্ছে, দ্যাটস মিন ইনডাইরেক্ট ন্যারেশন। আর হি সেইড হোয়াট ইজ ইউর নেম, সে বলল তোমার নাম কি, এটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তী সেন্টেন্স আমরা আসবো। said imperative, ইম্পারেটিভ অনেকগুলো শর্ত, আদেশ, অনুরোধ,
উপদেশ নিষেধ এই ধরনের বাক্য যদি হয়, আদেশ করলে অর্ডার বা কমান্ডেড, COMMANDED, কমান্ডেড, রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড, উপদেশে অ্যাডভাইস, ADVISED, অ্যাডভাইস, নিষেধে ফরবিডেড। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে সেইড থাকে, পাস্ট টেন্স থাকে, আমি আগেই বলেছিলাম যদি পাস্ট টেন্স থাকার পরে বাক্যটি আদেশ বোঝায় তাহলে সেইডের পরিবর্তে কমান্ডেড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, উপদেশ বোঝালে অ্যাডভাইস এবং নিষেধ বোঝালে ফরবিডেড আমরা ব্যবহার করব, এবং কোটেশনের পরিবর্তে টু, এটি একটি সিম্পল, কোটেশনের পরিবর্তে টু। এছাড়াও ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটি দিক আছে, তা হচ্ছে লেট। লেট দ্বারা প্রস্তাব বোঝালে সেইডের পরিবর্তে প্রপোজ দ্যাট, PROPOSED, প্রপোজ দ্যাট, কোটেশন অফ টু থাকবে না, প্রপোজ দ্যাট দা শুরু হবে। যেমন দে সেইড, তাহারা বলল, লেট আস গো, চলো আমরা খেলতে যাই, লেট আস গো প্লে, চলো আমরা খেলতে যাই। এই ধরনের বাক্য ইম্পারেটিভ বাক্য, কিন্তু এটা দ্বারা একটা প্রস্তাব বোঝাচ্ছে চলো আমরা খেলতে যাই। তবে খেয়াল করবে যেটা প্রস্তাব বোঝায় না সেটা অন্য নিয়মে, কিন্তু যেটা প্রস্তাব বোঝায় সেটা হচ্ছে সেইডের পরিবর্তে প্রপোজ দ্যাট। তাহলে দে প্রপোজ দ্যাট, উই। শিক্ষার্থী বন্ধুরা, প্রপোজ দ্যাট প্লাস সাবজেক্ট, এরপরে আরেকটা শুড বাধ্যতামূলক, তাহলে প্রপোজ দ্যাট উই শুড ওয়ান্ট প্লে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে লেট দ্বারা প্রস্তাব বোঝালে আমরা সেইডের পরিবর্তে রিকোয়েস্টেড, কমান্ডেড ইত্যাদি ব্যবহার করতে পারবো না। এর পরবর্তী আমরা দেখব, আমি মিশাই দিচ্ছি, উপরে লেখার জায়গা হচ্ছে না। এরপরে দেখবো আরো দুইটা সেন্টেন্স আছে, তা হচ্ছে said to operative sentence, said এর পরিবর্তে ইচ্ছা অবলিক প্রার্থনা, দুটার মধ্যে একটা যদি হয় is wished অবলিক প্রে ব্যবহার হয়, আর কোটেশন সমান দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট। যেমন মাদার সেইড, মে আল্লাহ হেল্প ইউ, বা মে আল্লাহ ব্লেস ইউ। উত্তরটা হবে মাদার উইশড অবলিক প্রেড, উইশড দ্যাট, সাবজেক্ট এখানে আল্লাহ, আল্লাহ মাইট ব্লেস মি। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে আমাদের অপারেটিভ সেন্টেন্সে সেইড এর পরিবর্তে ইচ্ছা অবলিক প্রার্থনা, এই ধরনের বাক্যটা আরো আমি শুরুতেই বলেছিলাম যে বাক্য ইচ্ছা প্রার্থনা বোঝায় সেটাকে আমরা চিনতে হবে অপারেটিভ। তবে ন্যারেশন পরিবর্তনের পূর্ব শর্তই হচ্ছে আগে আমাদের সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। মে আল্লাহ ব্লেস ইউ, এখানে সাবজেক্ট আল্লাহ, আল্লাহর পরে আমি রুলসে বলেছিলাম যে ইচ্ছা প্রার্থনা যে কোনো একটা ব্যবহার হবে সেইড এর পরিবর্তে, কোটেশনের পরিবর্তে দ্যাট, এবং সাবজেক্ট আল্লাহ, তারপর একটা মাইট, তারপরে এক্সটেনশন। সেই মোতাবেক মাদার সেইড মে আল্লাহ ব্লেস ইউ, মাদার উইশ দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, অর্থাৎ এইভাবে আমাদের নিয়ম অনুসারে হবে। এর পরবর্তী সেন্টেন্স এক্সক্লেমেটরি, said to, এক্সক্লেমেটরি, এখানে দুইটা কথা, আনন্দ এবং দুঃখ। যদি আনন্দ বোঝায় exclaim with joy, EXCLAM,
আই ইডি এক্সক্লেমড উইথ জয়, আর দুঃখ বুঝালে এক্সক্লেমড উইথ সরো। শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করো, কোটেশন সমান দ্যাট। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা উদাহরণ দেই, দে সেড হুররে, HURRE, হুররে, we have on the game। তারা চিৎকার করে বলল হুররে উই হ্যাভ অন দ্য গেম। তাহলে এখানে উত্তরটা হবে দে এক্সক্লেমড উইথ জয়। দ্যাট, আমার নিয়ম অনুসারে দ্যাট দে হ্যাভ হ্যাজ থাকলে বলেছিলাম যে পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড পরিবর্তিত হয়, তাহলে দ্যাট দে হ্যাড অন দ্য গেম। শিক্ষার্থী বন্ধুরা প্রায় প্রতিটি সেন্টেন্স আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, তোমরা খেয়াল করো যে ভার্বের পরিবর্তনের পরে আমাদের 5টি সেন্টেন্সে ভার্বের পরিবর্তনের এক এক নিয়ম, সেটা হলো পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে সেভ থাকলে আমি আবার বলতেছি, এরপরে আমরা অন্য পরিবর্তনে যাব। আমাদের আরও পরিবর্তন হচ্ছে পারসন। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেভ বা পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্সের পরিবর্তে পাস্ট টেন্সই হয়, কোটেশন সমান দ্যাট হয়। ইন্টারোগেটিভের সেইডের পরিবর্তে আস্কড ব্যবহার হয় এবং কোটেশন সমান ইফ এবং ডব্লিউএইচ হয়। ডব্লিউএইচ হু ইজ হট, এই ধরনের কোশ্চিন মার্কগুলো হচ্ছে ডব্লিউএইচ। আর অক্সিলারি বা বি ভার্ব বা হেল্পিং ভার্ব, ভার্ব টু ডু, মডেল অক্সিলারি, এগুলা দিয়ে যখন প্রশ্ন করা থাকবে তখন আমরা কোটেশনের পরিবর্তে ইফ ব্যবহার করতে পারবো। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সেইড বোঝায়, সেইডের জায়গায় আদেশ বোঝালে কমান্ডেড বা অর্ডার বোঝালে কমান্ডেড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড এবং নিষেধ বোঝালে ফরবিডেড ব্যবহার করব। তাছাড়াও আরেকটা উদাহরণ দেখে দিলাম যে লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায়, সেইডের পরিবর্তে রিকোয়েস্টেড না হয়ে, কমান্ডেড না হয়ে প্রপোজ দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড ব্যবহার হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে এই সেন্টেন্সটি ইচ্ছা প্রার্থনা সূচক, তাহলে উইশ অথবা প্রেড ব্যবহার হয় এবং কোটেশন সমান দ্যাট ব্যবহার করা যায়। তারপরে সাবজেক্ট এবং একটা মাইল অটোমেটিক্যাল রুলস অনুযায়ী বসে যায়, তারপর এক্সটেনশন। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হচ্ছে আনন্দ দুঃখ বিষাদময় সেন্টেন্স। এই সেন্টেন্সটা দ্বারা যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয়, এবং দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো। যেমন একটা বাক্যে আমরা দেখা যাচ্ছে দে সেইড, তারা বলল হুররে উই হ্যাভ অন দ্য গেম, অর্থাৎ খেলায় আমরা জয়লাভ করেছি। এই বাক্যটি হচ্ছে আনন্দসূচক বাক্য। তাহলে দিস এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড অন দ্য গেম, অর্থাৎ আমি আরও পূর্বে বলেছিলাম যে ভার্বের পরিবর্তনে হ্যাভ অ্যাজ থাকলে হ্যাড হয়, তার প্রমাণ এখানে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব পার্সন এর পরিবর্তন। এটি গেল ভার্বের পরিবর্তন, এখন দেখব পার্সনের পরিবর্তন। তার পূর্বে আমরা এই বোর্ডে আরেকটা উদাহরণ দেই। হি সেড টু মি, সে আমাকে বলল, আই অ্যাম ইল, আমি অসুস্থ। এখানে একটু খেয়াল করো, এটি সাবজেক্ট, এটি অবজেক্ট, এটি সাবজেক্ট। পার্সনের পরিবর্তনের সময় রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট নিয়ে পরিবর্তন, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন প্লাস থার্ড পারসন থাকে, এই বাক্যটি সাবজেক্টটি সব সময় অনুসরণ করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে।
শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, লুক এট দ্য ব্ল্যাকবোর্ড। যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যদি কোনো সাবজেক্ট হয়, যেমন এখানে একটা সাবজেক্ট আছে আইটির কানেকশন হবে হির সাথে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যদি হয় কানেকশন হবে সাবজেক্টের সাথে, আর যদি সেকেন্ড পারসন হয় তাহলে কানেকশন হবে অবজেক্টের সাথে। অর্থাৎ এখানে পরিবর্তন করলে আমরা দেখতে পাবো হি সেড টু মি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তার কোনো পরিবর্তন নাই। হি সেড টু মি দ্যাট, আইটা হয়ে যাবে সে আমাকে বলল সে অসুস্থ ছিল, তাহলে দ্যাট হি ওয়াজ, অর্থাৎ এই হিটা হলো সাবজেক্টকে অনুসরণ করতেছে। আর যদি এখানে আরেকটি বাক্য থাকে হি সেড টু মি ইউ আর ইট, এই বাক্যটাকে একটু দেখো যে এখানে সেকেন্ড পারসন, অবশ্যই কানেকশন হবে অবজেক্টের সাথে পার্সনের নিয়ম অনুযায়ী। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থার্ড পারসন সাবজেক্টকে অনুসরণ করে এবং সেকেন্ড পারসন অবজেক্টকে অনুসরণ করে। ফার্স্ট পারসন আমরা দেখলাম যে হি সেড টু মি আই অ্যাম ইল, তাহলে হি সেড টু মি দ্যাট হি ওয়াজ ইল। আর এই বাক্যের উত্তরে হি সেড টু মি দ্যাট, ইউটা তখন হয়ে যাবে মি মানে আই ওয়াজ ইল। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আরো ভালো করে খেয়াল করো, আমি বলতেছি আবার যে পার্সনের পরিবর্তন ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তন, এবং রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে পরিবর্তন। তবে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যা শিখলাম ন্যারেশন, অর্থাৎ when a speaker spoken any sentence, any words, any speech directly or indirectly, it is called narration। অর্থাৎ বক্তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যা কিছু বলতেছে তাই হচ্ছে ন্যারেশন। সেই সংজ্ঞা থেকে আমরা পাই ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। অর্থাৎ বক্তা সরাসরি যেটা বলতেছে সেটা হচ্ছে ডাইরেক্ট, আর কাহারও অন্যের দ্বারা বা অন্যের ভাষার দ্বারা বোঝানো হচ্ছে সেটি হচ্ছে ইনডাইরেক্ট, যা আমরা উদাহরণে দেখেছি। এরপরে আমরা দেখলাম ভার্বের পরিবর্তন। ন্যারেশন করতে গেলে সর্বপ্রথমে সেন্টেন্সের সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্ব, বাম দিকটা আমি ছকে দেখা দিয়েছিলাম যে রিপোর্টিং ভার্ব এর প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার ইনডেফিনিট টেন্স হলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয় না। তারপর আমরা একে একে ভার্বের পরিবর্তন দেখলাম সেন্টেন্স অনুযায়ী, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচের অ্যাম ইজ আর এর পরিবর্তে ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাড এবং পাস্ট টেন্সের পরিবর্তে পারফেক্ট টেন্স। শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সটা আমরা বোর্ডে এখনো দেখা দেইনি, তা হচ্ছে দেখো he said I ate rice, আমি ভাত খেয়েছিলাম। উত্তরটা হবে he said that he had eaten, eaten rice। এখান থেকে খেয়াল করে দেখো যে এখানে এরটা হলো পাস্ট টেন্সের ভার্ব, এখানে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করেছি। এখান থেকে আমরা বলতে পারি যে পাস্ট টেন্স মিন্স পারফেক্ট টেন্স। তাহলে আমরা ভার্বের পরিবর্তন দেখলাম। এবারে সেন্টেন্স অনুযায়ী সেইড, অ্যাসার্টিভ সেন্টেন্সের সেন্টেন্সে সেইড টু সেইড কোটেশন সমান দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড সমান আস্কড, কোটেশন সমান ইফ অবলিক ডব্লিউএইচ, সাহায্যকারী ভার্ব দ্বারা প্রশ্ন হলে ইফ এবং ডব্লিউএইচ হু, হুইচ, হট ইত্যাদি দ্বারা প্রশ্ন হলে ডব্লিউএইচ, কোশ্চেন দ্বারা প্রশ্ন হলে ডব্লিউএইচ। ইম্পারেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে আদেশ বুঝালে অর্ডার্ড বা কমান্ডেড, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, নিষেধ বুঝালে ফরবিডেড এবং কোটেশন সমান টু। সেই একটা বাক্য দেখি, তা হচ্ছে ফাদার সেইড ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে যদি
আদেশ হয় তাহলে ফাদার অর্ডার, অর্ডার টু ডু দ্য ওয়ার্ক। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সিম্পল নিয়ম অনুযায়ী তোমরা বইয়ে বা তোমাদের নির্ধারিত গ্রামারে উদাহরণগুলো দেখবে, তাহলে সহজ হবে। এরপর আমরা দেখছিলাম অপারেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে উইস্ট অথবা প্রেড, তারপরে কোটেশন সমান দ্যাট এবং প্লাস সাবজেক্ট প্লাস মাইট। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেইডের করে দেবে এক্সক্লেমেট উইথ জয় বা এক্সক্লেমড উইথ সরো, আনন্দ বোঝালে জয় এবং দুঃখ বোঝালে সরো, কোটেশন সমান দ্যাট প্লাস সাবজেক্ট এক্সটেনশন। আরও নিয়ম আছে শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে শেখাবো। এবং এছাড়াও আমরা নেরেশনে নাও, দিস, দ্যাট, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে তোমাদের বইয়ের ছকে আছে, তোমরা ওই ছকটি পড়ে নেবে। পরবর্তী ক্লাসে আমরা প্যাসেজ রুলসের নিয়ম শুনবো, কীভাবে আমরা প্যাসেজ নেরেশন করতে পারি। এগুলা গেল সেন্টেন্স ওয়াইজ, সবগুলা সেন্টেন্স যখন এক জায়গায় করব, প্যাসেজ রুলসের নিয়ম জানা থাকলে আমরা প্যাসেজ করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় দেখা হবে পরবর্তী ক্লাসে।